দেখতে পাচ্ছি এবং সেটা দেখে মনে হচ্ছে যে এটা বোধহয় একটা স্থল অভিযানের পরিকল্পনার কারণেই এই ধরনের হামলাগুলো হচ্ছে। তো সেখানে একটা বড় ফ্যাক্টর এখন রয়েছে যেটা আসলে এই ধরনের হামলার জন্য খুবই ক্ষতিকর বা খুবই অসুবিধাজনক আমেরিকার দিক থেকে। সেটা হচ্ছে প্রচন্ড তাপ এবং হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতা ওই অঞ্চলে কিন্তু এখন আছে, যেটা আমেরিকান সোলজাররা অভ্যস্ত না। তো এই তাপ এবং হিউমিডিটি যখন একটু কমে আসবে অর্থাৎ অক্টোবর নাগাদ, তখন এই স্থল অভিযানের সম্ভাবনাটা কিন্তু আরো অনেক বেশি বেড়ে যাবে বলে আমার মনে হয়। তবে এর আগে যে ধরনের স্থল অভিযান আমেরিকা চালিয়েছে ইরানের দুইটি প্রতিবেশী দেশে, ইরাক এবং আফগানিস্তানে, এবং দশকের বেশি সময় ধরে আফগানিস্তানে, প্রায় ২ দশক, সেগুলোর ইতিহাসের দিকে তাকালে এবং সেটার সাথে ইরানকে কম্পেয়ার করলে, ইরান যেহেতু অনেক বড় এবং অনেক বেশি মিলিটারিলি পাওয়ারফুল, সেদিক থেকে দেখলে এই যদি স্থল অভিযান আসলে আমেরিকা করে তাহলে এটা একটা ডিজাস্টার হবে আমেরিকার জন্য, এটাই আমি মনে করি। ডক্টর সাকিব, যেমনটি আসলে বলছিলেন, যুক্তরাষ্ট্র প্রথম থেকে হামলার প্যাটার্ন যদি লক্ষ্য করা যায় তাহলে আসলে মনে হচ্ছিল ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য শুধুমাত্র বিমান হামলার মাধ্যমে ইরান যুদ্ধ জয় করা। তবে সেই জায়গা থেকে আপনি যেমনটি বলছেন স্থল অভিযানের একটি সম্ভাবনা রয়েছে। ইরান কিন্তু পাল্টা হামলা হিসেবে জর্ডান, কাতার, বাহরাইন, কুয়েত এবং সম্ভাব্য সৌদি আরবেও হামলা চালানোর কিছু পরিকল্পনার কথা শোনা যাচ্ছে। এতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা জোট কিংবা আঞ্চলিক শক্তির ভারসাম্যে কি ধরনের প্রভাব পড়তে পারে? আপনি ঠিকই বলেছেন। এখন ইরানের যে এই হরিজন্টাল এসকেলেশন অর্থাৎ এই যুদ্ধটাকে চারিদিকে ছড়িয়ে দেওয়া, এটা কিন্তু এই ধাপে এসে এখন আর জাস্ট একটা থ্রেট পর্যায়ে নেই, বরং ইরান এটাকে এই হুমকিতে সীমাবদ্ধ না রেখে একদম প্র্যাকটিক্যাল অবস্থায় নিয়ে গেছে। এবং ইরান যে স্ট্র্যাটেজিটা নিয়েছে সেটাকে বলা যেতে পারে গ্র্যাজুয়েটেড এসকেলেশন, অর্থাৎ ধাপে ধাপে উত্তেজনাটা বাড়ানো। প্রথমে সে হুমকি দিয়েছিল এবং গত ২৪ থেকে ৪৮ ঘন্টায় সে এমন কিছু টার্গেটে হামলা করেছে যেগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ বা অত্যন্ত ক্রিটিক্যাল। যেমন একটা উদাহরণ দেই, কুয়েতে ইরান ডিস্যালিনেশন প্ল্যান্টে আঘাত করেছে, অর্থাৎ যেই পানি শোধনাগারে লবণাক্ত পানিকে সুমিষ্ট পান করার উপযোগী পানি হিসেবে শোধন করা হয় কুয়েতে, যেটার উপরে কুয়েতের 90%-এর ওপরে বেশি পানির সোর্স নির্ভরশীল, সেখানে কিন্তু ইরান হামলা করেছে। এবং সেটা করার মধ্য দিয়ে ইরান যে সিগন্যালটা দিতে চাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার, আমাদের ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে যদি আমেরিকা হামলা করে তাহলে আমেরিকান ঘাঁটি যে দেশগুলোতে রয়েছে সেগুলোর সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার বা ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার লেজিটিমেট টার্গেট হবে। এবং এইটা করার মধ্য দিয়ে ইরান একরকমের ডেটারেন্স তৈরি করতে চাচ্ছে যে আমাদের হামলা করে তোমরা জাস্ট পার পেয়ে যাবা, এটা হবে না, বরং তোমাদেরকে এটার কস্ট বিয়ার করতে হবে। এবং সেটার কারণে আমরা দেখতে পেয়েছি গত ১২ ঘন্টার মধ্যে ইউএইর পক্ষ থেকে এক রকমের বিবৃতি দেওয়া হয়েছে, যেটা খুবই ইন্টারেস্টিং। ইউএই সেখানে সমস্ত পক্ষকে এই উত্তেজনা দ্রুত গতিতে কমানোর জন্য আহ্বান জানিয়েছে এবং বলছে যে আবার আলোচনার টেবিলে কিভাবে ফিরে আসা যায়। এটা কিন্তু একটা সুস্পষ্ট পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। প্রথম দফায় ইরানের সাথে ইউএইর যে সম্পর্ক ছিল সেখানে আমরা দেখেছিলাম ইউএই সবচেয়ে বেশি টার্গেট হয়েছিল। এবার কিন্তু ইউএই ওইভাবে টার্গেট হচ্ছে না, কারণ ইউএইর সাথে ইরানের একটা কূটনৈতিক সম্পর্ক ইতোমধ্যে স্থাপিত হয়ে গেছে এবং একটা ডায়ালগের মধ্যে দিয়ে এখানে এসেছে। তো ফাইনালি আপনার কোয়েশ্চেনের অ্যান্সার দিতে গেলে এইখানে ইরান এই জিসিসি অঞ্চলে একটা নতুন ধরনের সিকিউরিটি আর্কিটেকচার প্রতিষ্ঠা করতে চাচ্ছে, যেটার মধ্যে দিয়ে সে বলতে চাচ্ছে যে আমাদের উপরে হামলা হলে তোমাদের কোনো কিছুই আর অফ লিমিট থাকবে না, যে কোনো কিছুতেই হামলা হতে পারে। এবং সেই হামলা থেকে তোমাদেরকে রক্ষা করার জন্য যে দেশটা তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে অর্থাৎ আমেরিকা, তার এই প্রতিশ্রুতি কোনো মূল্য নেই, কারণ তাদের যে এয়ার ডিফেন্স সেটাকে আমরা খুব ইজিলি পেনিট্রেট করে তোমাদেরকে এই হামলার জবাব দিতে পারি। সুতরাং তোমরা কাকে চুজ করবা তোমাদের অ্যালাই হিসেবে সেই ব্যাপারে তোমাদের বারবার ভাবতে হবে। ডক্টর সাকিব, যেমনটি আসলে বলছিলেন যে ইরান যে বার্তাটি আসলে দেওয়ার চেষ্টা করছে এবং সেই বার্তায় আসলে তারা মধ্যপ্রাচ্যে তাদের যে শক্তিমত্তা সেটি আসলে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, এবং সেই শক্তিমত্তা প্রতিষ্ঠিত করতে গিয়ে কিন্তু তারা গত দফায়ও যেমন হয়েছিল এই দফায়ও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে এবং এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তারা তৈরি করছে। অর্থাৎ এই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে চলমান যে উত্তেজনা সেটি বৈশ্বিক জ্বালানি বাজার, তেলের দাম, বিশ্ব অর্থনীতি সর্বোপরি আসলে কি ধরনের দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে? খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্টে আপনি কোশ্চেনটা করেছেন, কারণ আসলে এবারে যে যুদ্ধটা আবার পুনরায় শুরু হলো একদম পুরো দমে, সেটার মূল কারণটাই ছিল হরমুজ নিয়ে যে বিরোধ। যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংটা সাইন হয়েছিল সেটার আর্টিকেল 5 এর ইন্টারপ্রিটেশন ইরান যেভাবে করে সেটা হচ্ছে যে এই স্ট্রেট অফ হরমুজের ম্যানেজমেন্ট, এখান দিয়ে কোন জাহাজ যাবে কি যাবে না, ফি দেয়া হোক বা না হোক, যেমন এখন কিন্তু ইরান ফি চাচ্ছিল না এই মেমোরেন্ডামের টাইমে, বাট ম্যানেজমেন্টটা ইরানের সাথে কোঅর্ডিনেট করে সবাইকে করতে হবে। অর্থাৎ শিপ এদিক দিয়ে ঢুকবে কি ঢুকবে না সেটার বৈধ অথরিটি একমাত্র ইরানের হাতে থাকবে, এটা ইরানের পজিশন ছিল। সেখানে আমেরিকা একটা আলাদা সাউদার্ন করিডোর তৈরি করার চেষ্টা করছিল ওমান উপকূল দিয়ে, যেই কারণেই ইরান বলেছিল যে এই মেমোরেন্ডামের একটা সুস্পষ্ট লঙ্ঘন এটা, সেই কারণেই কিন্তু বোম্বিংটা স্টার্ট হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখলে এখন যেমন আবার হরমুজ পুরোপুরি স্টপ হয়ে গেছে, কোনো জাহাজই চলাচল করছে না। গত 24 ঘন্টায় মনে হয় হাতে গোনা কয়েকটি মাত্র জাহাজ এদিক দিয়ে চলাচল করেছে।
সেদিক থেকে দেখলে এটা বলার অপেক্ষা রাখে না যে ইরান এই লেভারেজটাকে কোনো মতেই হাতছাড়া হতে দিতে রাজি নয়, এবং সেটার ফলাফল কিন্তু আমরা তেলের বাজারে অলরেডি দেখতে পাচ্ছি। গত 7 দিনে $10 ক্রুড অয়েলের দাম বেড়ে গেছে। এবং এর সাথে জাস্ট একটা জিনিস যোগ করি, এই ব্যাপারটা কিন্তু আরো খারাপ হতে পারে। আমরা অলরেডি দেখেছি ইয়েমেনের হুতিরা বিভিন্ন রকম থ্রেট দিয়েছে, যারা ইরানের অ্যালাই, তারা থ্রেট দিয়েছে যে তারা বাব এল মানদেব এবং সুয়েজ ক্যানাল এবং রেড সি পুরার আরেকটা ফ্রন্ট ওপেন করতে পারে। অর্থাৎ বিশ্ব অর্থনীতি, শুধু জ্বালানি তেল না, বিশ্ব অর্থনীতির প্রাণ ভ্রমরা বলা যায় যে সুয়েজ ক্যানালকে, সেটাও তাদের আওতার মধ্যে। এবং সেটা যদি তারা বন্ধ করে দিতে সক্ষম হয়, তাহলে সারা পৃথিবীর অর্থনীতি একটা প্রচন্ড চাপের মুখে পড়বে, এবং জ্বালানি তেলের দাম হু হু করে 1 লাফে অনেক বেশি বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। বিশেষ করে হুতিদের সাথে সৌদি আরবের রিসেন্ট যে মিলিটারি এনগেজমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এবং ট্রাম্প এমবিএস কে গ্রিন লাইট দিয়েছেন নাকি যে হামলা করতে পারো হুতিদের উপরে, সেটার জবাব কিন্তু হুতিরা এখনো সেইভাবে দেয়নি, এবং সেটা দিলে আরো ভয়াবহ হবে এই পরিস্থিতি। ডক্টর সাকিব, আরেকটি বিষয়ে আমি কথা বলতে চাই, সেটি হলো এই যে যুক্তরাষ্ট্র ইরানের মাঝে যে একরকম যুদ্ধবিরতি শুরু হয়েছিল, সেই শুরুর পর থেকে কিন্তু ইসরায়েলের বিরোধিতা করে আসছে। অর্থাৎ তারা এই শান্তি চুক্তিটি চায়নি, যেটি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও এই ধরনের অভিযোগ তুলেছিল আসলে এই ইসরায়েলের বিরুদ্ধে। অর্থাৎ তাদের মাঝে, যুক্তরাষ্ট্র ইরানের মাঝে যে এই যে আবার সংঘাতে জড়িয়ে পড়া, সেটিকে আসলে ইসরায়েলের একরকম চাল কিনা বা ইসরায়েলের এক ধরনের বিজয় কিনা, কি মনে হচ্ছে? আমি মনে করি যে ইসরায়েলের বিজয় আসলে এই এখন নতুন করে যুদ্ধ স্টার্ট হওয়ার মধ্য দিয়ে হয়নি, বরং ইসরায়েলের বিজয় হচ্ছে গত বছর আমেরিকা যখন ইসরায়েলের হয়ে ইরানে প্রথম ফোর্ডোতে বোম ফেলেছিল, সেই বোম্বিং এর মধ্য দিয়ে আসলে একটা দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল যুদ্ধে আমেরিকা, ইসরায়েল এবং ইরান ঢুকে পড়েছিল। এবং ফেব্রুয়ারি 28 তারিখে এই বছর যখন ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করলো আমেরিকা, এগেইন ইসরায়েলের প্ররোচনায়, সেটার মধ্য দিয়ে কিন্তু এই যুদ্ধের এক রকমের নিয়তি নির্ধারিত হয়ে গিয়েছিল। সুতরাং তারপরে এখন মুখে যাই বলুক অথবা যাই করুক আমেরিকা, যতক্ষণ পর্যন্ত না আমেরিকান ক্যারিয়ার গ্রুপগুলা, অর্থাৎ রণতরীগুলা যেগুলোতে ফাইটার জেট বহন করা হয়, সেগুলো এই অঞ্চল থেকে সরে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত না হাজার হাজার মার্কিন সৈন্য, যাদেরকে এখানে বিভিন্ন অঞ্চল থেকে নিয়ে এসে মোতায়েন করা হয়েছে, তারা তাদের বাড়িতে ফিরে যাচ্ছে অথবা আগের স্টেশনে ফিরে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প কি বললেন, ট্রুথ সোশ্যালে কি লিখলেন, অথবা কোন চুক্তি স্বাক্ষর করলেন, আসলে তেমন কিছু যায় আসে না। যতক্ষণ পর্যন্ত না মিলিটারি এখান থেকে সরে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের ধরে নেওয়া ভালো যে আমরা একটা দীর্ঘস্থায়ী এবং অনেক ব্যয়বহুল যুদ্ধের মধ্যে আছি, এবং বিশ্বের অর্থনীতি থেকে শুরু করে তেল, সবকিছুই প্রচন্ড হুমকির মুখে, এবং এই পুরো জিনিসটি আসলে ইসরায়েলের একটা স্ট্র্যাটেজিক বিজয়। আরেকটি বিষয় আমি কথা বলতে চাই, আপনি আপনার কথায় বললেন যে এই যে ইরান এবার যে সৌদি সহ মধ্যপ্রাচ্যে যে একটা অস্থিরতা তৈরি হচ্ছে ইরানের হামলার পরিপ্রেক্ষিতে, সেই জায়গা থেকে ইউএই এই দফায় কিন্তু এসে আবার আলোচনা টেবিলে ফেরত যাওয়ার একটি অনুরোধ জানিয়েছে। অর্থাৎ এই জায়গায় আপনি কেমন মনে করছেন যে আসলে এই সংঘাত, অর্থাৎ যুদ্ধের মাঝেও কি আলোচনা টেবিলে ফেরা বা কূটনৈতিক কোনো সমাধানের সম্ভাবনা আসলে কতখানি বাস্তব? আলোচনায় ফেরার সম্ভাবনা যে কোনো যুদ্ধের ক্ষেত্রেই আসলে সবসময় বিদ্যমান থাকে। একদিকে যুদ্ধ চলতে থাকে, আরেকদিকে আলোচনা চলতে থাকে, এটা যুদ্ধের নিয়ম। সুতরাং যুদ্ধ হলেই যে আলোচনা হতে পারবে না এমনটা কোথাও বলা নেই। সুতরাং আলোচনার সম্ভাবনা আছে, কিন্তু সেই সম্ভাবনাটা আসলে সফলতায় পর্যবসিত হবে কিনা সেটা নির্ভর করবে একমাত্র এবং কেবলমাত্র প্রেসিডেন্ট ট্রাম্প আসলে বুঝতে সক্ষম কিনা যে তিনি আসলে কি ধরনের ভয়াবহ হুমকির মুখে তার নিজের দেশের স্বার্থকে এবং পৃথিবীর ইকোনমিকে ঠেলে দিয়েছেন। এটা যতক্ষণ না তিনি বুঝতে পারছেন এবং যতক্ষণ না তিনি ডিসিপ্লিনড ইনাফ টু অ্যাক্ট লাইক এ ডিপ্লোম্যাট অর অ্যাক্ট লাইক এ স্টেটসম্যান, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আলোচনার টেবিলে বসা আসলে কিছু মিন করে না। যেটা ইরানের সর্বোচ্চ নেতা এই রিসেন্ট বিবৃতিতে বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প কোন একটা চুক্তিতে সাইন করা এই পেপারের যে দাম সেটা সমান